আজকের ক্লাসে আমরা আলোচনা করব উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জনের শ্রেণীবিভাগ। এখান থেকে পরীক্ষাতে ভালো প্রশ্ন আসে, একটু দেখে নাও এই জায়গা থেকে তোমাদের কি প্রশ্ন এসেছিল আগের বারে। এখান থেকে এসেছিল দুটি ঘোষধ্বনির উদাহরণ দাও। ঠিক আছে, খুব সহজ একটা কোশ্চেন। আমাদের এই যে কচটতপ নাম তো তোমরা শুনেছ, এই বর্গটা কচটতপ শুনেছ নিশ্চয়, শুনেছ তো এইটা কচটতপ। হ্যাঁ স্যার। হ্যাঁ, শুনেছি। হ্যাঁ স্যার। এর শ্রেণীকরণের ভিতরেই আমরা খুঁজে পাবো, তো সেই দুটো আমাদেরকে লিখে দিলেই যথেষ্ট। এখান থেকে দেখো একটা প্রশ্ন এসেছিল, আর কি কোনো এসেছিল, এখানে দেখো একটি তাড়িত ধ্বনির উদাহরণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করো। ঠিক আছে, তাড়িত ধ্বনি, তাড়িত ধ্বনির উদাহরণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করো মানেই হচ্ছে যে প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে আর কি, যে তাড়িত ধ্বনি কাকে বলে এর উদাহরণটা দিয়ে দাও। তাহলে দেখো দুটো প্রশ্ন হলো এখান থেকে। আর এই যে মূর্ধন্য ভবনের সংজ্ঞা দাও, উদাহরণ দাও, এটা ধ্বনি পরিবর্তনের জায়গাতে ঢুকছে, যেটা আমাদের পরবর্তী ক্লাসে হবে। আর কিছু আছে? নেই। লং কোশ্চেন, এখানে ভালো করে লক্ষ্য করো, বাংলা ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ প্রকৃতি অনুযায়ী শ্রেণীকরণ, অর্থাৎ যেটা আজকের ক্লাসে হবে, এইটা তোমাদের পিভিআরসিআর পড়ে গেছে। মানে লং কোশ্চেনের জন্য কোনো রকম মাথা চাড়া দেবে না এই জায়গাটা থেকে। এখান থেকে শুধুমাত্র শর্ট কোশ্চেনগুলো একটু দেখে রাখবে। হ্যাঁ, আমি বলে দেবো কোনগুলো, কিন্তু লং কোশ্চেনের জন্য এটা করার দরকার নেই। আর 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 গুড, এই কটায় প্রশ্ন এসছে, তাহলে এইটুকু মাথায় নিয়ে চলো বাবুরা, যে এই জায়গাটা থেকে প্রশ্ন আসবে, এই জায়গা থেকে দুটো প্রশ্ন আসবে শর্ট কোশ্চেন, অর্থাৎ 2, 2, 4 নাম্বার পকেটে ঢুকতে চলেছে এই জায়গাটা থেকে। ওকে, তো দেখো উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জনের শ্রেণী বিভাগ, যেটা তোমাদের লং কোশ্চেন এখানে এসেছিল, এই যে বাংলা উচ্চারণের প্রকৃতি অনুযায়ী শ্রেণীকরণ। হ্যাঁ, তো এই যে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জনের শ্রেণী বিভাগ, এটা নানাভাবে ভাগ করা যায় কিন্তু ব্যঞ্জনকে। ঠিক আছে, তার ভিতরে প্রথমে পড়ছে আমাদের স্পর্শ ব্যঞ্জন। দেখতে পাচ্ছ তো সবাই নিশ্চয়ই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। গুড, প্রথমে পড়ছে স্পর্শ ব্যঞ্জন। এই শব্দটার সাথে খুব বেশি পরিচিত সবাই, তাই না? হ্যাঁ স্যার। এখন গ্রীষ্মকাল, সব থেকে বেশি প্রেমটা জমে উঠবে কাদের মধ্যে জানো? তোমার হাত এবং তোমার শরীরের চামড়া, মানে এই হচ্ছে বিষয়, ঘেমে যাবে সব সময়। এই যে স্পর্শ ব্যঞ্জন, স্পর্শ ব্যঞ্জন মানেই হচ্ছে কি, যে উচ্চারণটা স্পর্শ করবে বাকযন্ত্রের কোনো না কোনো অংশে। এখন বিষয়টা খুলে বলি, তোমাদের এই পরীক্ষার জন্য স্পর্শ ব্যঞ্জন কাকে বলে ইম্পর্ট্যান্ট। স্পর্শ ব্যঞ্জনকেই স্পৃষ্ট ব্যঞ্জন বলা হয়। স্পৃষ্ট মানেই হচ্ছে স্পর্শ। যখনই দেখবে যে কোনো একটা জিনিসের অপর নাম আছে, তখন ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়বে তার উপর, অর্থাৎ সেটাকে তোমাদেরকে করতেই হবে, মাস্ট। তাহলে স্পর্শ ব্যঞ্জনের অপর নাম কি একটু বলে ফেলো? স্পৃষ্ট ব্যঞ্জন। স্পৃষ্ট ব্যঞ্জন। স্পৃষ্ট স্পৃষ্ট ব্যঞ্জন। মানেই হচ্ছে স্পর্শ। এরপর এই স্পর্শ ব্যঞ্জনকে আবার বর্গীয় ব্যঞ্জন বলা হয়। ঠিক আছে, উচ্চারণের স্থান অনুযায়ী এর একটা শ্রেণীকরণ করা যায়, বর্গ হিসেবে ভাগ করা যায় 5টা, কচটতপ, সেই দিক দিয়ে বর্গীয় ব্যঞ্জন। তো এবার চলে আসি, ভিতরে চলে আসি আমরা। দেখো স্পর্শ ব্যঞ্জন আমরা অ্যাকচুয়ালি কাকে বলবো, একটু ভালো করে বিষয়টা দেখবে। না, যে সকল ব্যঞ্জন বা ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের যে শ্বাস বায়ু থাকে, এটা শ্বাস বায়ু হয়ে গেছে,
আমাদের যে শ্বাসবায়ু, সেই শ্বাসবায়ু তো দেখো ফুসফুস থেকে নির্গত হয়, তাই না? ফুসফুস থেকে নির্গত হওয়ার পরে বায়ুস্তরে যখন সোনার মতো একটা স্পন্দন তোলে তখনই সেটা ধ্বনি হয়, তাই না? যার একটা নির্দিষ্ট অর্থ থাকে। তো যে সকল ব্যঞ্জন উচ্চারণ করার সময় শ্বাসবায়ু বাকযন্ত্রের কোনো না কোনো অংশকে স্পর্শ করে, বুঝতে পেরেছো? কোনো না কোনো অংশকে স্পর্শ করে উচ্চারিত হয়, তখন তাদেরকে আমরা কি বলি? স্পর্শ ব্যঞ্জন বলে থাকি। তাহলে খুব সিম্পলভাবে মনে রাখবে, যে সকল ব্যঞ্জন উচ্চারণ করার সময় শ্বাসবায়ু বাকযন্ত্রের কোনো না কোনো স্থানকে স্পর্শ করে, সেটা ঠোঁট হতে পারে, সেটা তালু হতে পারে, সেটা দাঁত হতে পারে, সেটা ভিতরের আমাদের নরম তালু হতে পারে, আমাদের কঠিন তালু হতে পারে, সামনের আমাদের মূর্ধাতে হতে পারে, কোনো না কোনো জায়গাতে স্পর্শ করবেই, সেগুলোকে আমরা বলি স্পর্শ ব্যঞ্জন। খুব ভালো করে মনে রাখবে এই লাইনটা, যে সাধারণত ব্যাকরণগত দিক দিয়ে স্পর্শ ব্যঞ্জন হচ্ছে মোট 25টা। খুব ভালো করে মনে রাখবে, ক থেকে ম পর্যন্ত। এরপরে যদি আরো সহজ করে লিখতে চাও, তাহলে এইভাবে লেখা যেতে পারে যে বর্গের ক থেকে ম পর্যন্ত 25টি ব্যঞ্জনকে স্পর্শ ব্যঞ্জন বলা হয়। যেভাবে তোমরা লিখতে পারো, তবে এইটা হচ্ছে অথেন্টিক। যে সকল ব্যঞ্জন উচ্চারণ করার সময় শ্বাসবায়ু বাকযন্ত্রের কোনো না কোনো স্থানকে স্পর্শ করে, তখন তাকে স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জন বলা হয়। স্পর্শ ব্যঞ্জন এই টার্মটা দেবে না, দিলে দেবে স্পৃষ্ট ব্যঞ্জন কাকে বলে, এই টার্মটা ভালো করে মনে রাখবে, তাহলে যেন লিখতে পারো। তাহলে বলে ফেলো, স্পর্শ ব্যঞ্জনের সংখ্যা কতগুলো বা স্পৃষ্ট ব্যঞ্জনের সংখ্যা কতগুলো? 25টি। 25টি, ক থেকে ম পর্যন্ত। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে। এরপরে দেখো, এই ক থেকে ম পর্যন্ত যে 25টা আমাদের ব্যঞ্জন রয়েছে স্পর্শ ব্যঞ্জন, এগুলোকে 5 দিক দিয়ে উচ্চারণ স্থান অনুযায়ী ভাগ করা হয় এবং 5টা বর্গে ভাগ করা হয় সাজিয়ে। সেটা হচ্ছে কচটত প, এটা হচ্ছে ক বর্গ, একটা হচ্ছে চ বর্গ, একটা হচ্ছে ট বর্গ, একটা ত বর্গ, আর একটা হচ্ছে প বর্গ। তো যেহেতু এই যে আমাদের 25টি ব্যঞ্জন, এই 25টি ব্যঞ্জনকে 5টি উচ্চারণ স্থান অনুযায়ী 5টা বর্গে বিভক্ত করা যায় বলে এদেরকে বর্গীয় ব্যঞ্জন বলা হয়। তবে বর্গীয় ব্যঞ্জন কাকে বলে প্রশ্ন দেবে না, পরীক্ষাতে দেবে বর্গীয় ব্যঞ্জন কতগুলো, তাহলে উত্তর কত হবে? 25টি। ঠিক আছে, তো এই ভাগটা খুব ভালো করে মনে রাখবে। ক চ ট ত প, ক এর মধ্যেই সিরিয়ালটা মনে রাখবে, ক খ গ ঘ ঙ, চ ছ বুড়িগা জ ঝ ঞ, ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্তন্য, প ফ ব ভ ম। এই ভাগটা ভালো করে মনে রাখবে। ঠিক আছে, তাহলে 5টা বর্গ, ক চ ট ত প। ওকে, বলো, স্পর্শ ব্যঞ্জন ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ স্যার। ওকে, এটা হচ্ছে প্রকৃতিগত দিক দিয়ে ব্যঞ্জনের একটা ভাগ গেল। দ্বিতীয় ভাগ, অল্পপ্রাণ ব্যঞ্জন, প্রচুর ইম্পর্ট্যান্ট। ঘোষ এসেছে মানে এবারে অল্পপ্রাণ এবং মহাপ্রাণের জায়গাতে আসবে, পরীক্ষাতে আসতে পারে এবং প্রচণ্ড পরিমাণে আসে। এই অল্পপ্রাণ ব্যঞ্জন কাকে বলে বা মহাপ্রাণ ব্যঞ্জন কাকে বলে, উদাহরণ দাও, এগুলো প্রচণ্ড পরিমাণে প্রশ্ন এসে থাকে। প্রথম কথা হলো, আমরা জানবো অল্পপ্রাণ ব্যঞ্জন। এই যে প্রাণ, প্রাণ মানে হচ্ছে এখানে শ্বাসবায়ু। কি বললাম? শ্বাসবায়ু। আর অল্প মানে হচ্ছে কম। তাহলে যে সকল ব্যঞ্জন উচ্চারণ করার সময় শ্বাসবায়ু অল্প লাগে, অর্থাৎ কম প্রয়োজন হয়, তাদেরকে আমরা কি বলি? বলে ফেলো।
অল্প প্রাণ ব্যঞ্জন। অল্প প্রাণ, অর্থাৎ আমাদের প্রাণবায়ুটা কম বার হয়। ঠিক আছে, আমাদের যে প্রাণবায়ু অর্থাৎ শ্বাসবায়ু সেটা কম বার হয় বা কম প্রয়োজন হয় যে সকল ব্যঞ্জন উচ্চারণ করার সময়, সেগুলোকে আমরা অল্প প্রাণ বলি। খুব ভালো করে মাথাতে ঢুকিয়ে নেবে যে সকল ব্যঞ্জন উচ্চারণ করার সময় শ্বাসবায়ু বা প্রাণবায়ুর প্রয়োজনটা খুব কম, সেই সকল ব্যঞ্জনগুলোকে আমরা অল্প প্রাণ ব্যঞ্জন বলে থাকি। পরীক্ষাতে দিয়েও দিতে পারে যে প্রাণ শব্দের অর্থ কি, তো মনে রাখবে প্রাণ শব্দের অর্থ হচ্ছে শ্বাসবায়ু বা প্রাণবায়ু। তাহলে অল্প প্রাণ ব্যঞ্জন কোনগুলো? অল্প প্রাণ ব্যঞ্জন হচ্ছে এই যে আমরা বর্গটা বললাম, এই যে বর্গটা, এই বর্গের 1 এবং 3 এটা হচ্ছে অল্প প্রাণ। অর্থাৎ ক বর্গের অল্প প্রাণ কোনগুলো? ক বর্গের অল্প প্রাণ হচ্ছে ক, গ। চ বর্গের অল্প প্রাণ হচ্ছে চ, বুর্গা জ। ট বর্গের স্যার আপনি নিচে লিখেন যে ক বর্গের ক এবং খ হবে। ওটা ভুল হয়ে আছে, বাকিগুলো ঠিক আছে দেখবে। ট আচ্ছা। এবং ঢ। ত বর্গের হচ্ছে ত এবং দ, আর প বর্গের হচ্ছে প এবং ব। ক্লিয়ার জায়গাটা? এটা ভালো করে মনে রাখবে। বর্গের প্রথম এবং তৃতীয় এগুলো হচ্ছে কি? প্রথম এবং তৃতীয় হচ্ছে কি? অল্প অল্প প্রাণ প্রাণ। অল্প প্রাণ ব্যঞ্জন। বাবুরা এটা খ হবে না, হ্যাঁ, এটা গ হবে। এটা একটু কারেকশন করে নেবে খাতাতে, ঠিক আছে? তোমরা পড়ে নিয়েও বুঝতে পারছো বা দেখতেও পেয়েছো, উপরে চিত্রে চারিদিকে শুধু চিত্রে ভরা রয়েছে, হ্যাঁ কি না? এইখানে দেখো মার্কিং ঠিক আছে, তাই না? ওইরকম একটু হয়ে যায়। তাহলে দেখো ক বর্গের ক, ক গ। চ বর্গের চ, বুড়ি গ জ। ট বর্গের ট ঢ। ত বর্গের ত দ। প বর্গের প ব। ক্লিয়ার জায়গাটা? এটা হচ্ছে অল্প প্রাণ। হ্যাঁ ওকে, স্যার। তাহলে মহাপ্রাণীর উল্টোটা, যে সকল ব্যঞ্জন উচ্চারণ করার সময় শ্বাসবায়ুটা কম লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে। বেশ ভালো লাগবে। হ্যাঁ, কম লাগবে। মহা বলছো আর তারপর কম লাগবে। না স্যার, আমি ম- শুনে বলি অল্প প্রাণ, মহাপ্রাণে বেশি লাগবে আর অল্প প্রাণে হ্যাঁ, কম লাগবে। মহাপ্রাণে সবসময় বেশি লাগে। তাহলে যে সকল ব্যঞ্জন উচ্চারণ করার সময় শ্বাসবায়ু অধিক বা বেশি প্রয়োজন পড়ে, তখন তাদেরকে আমরা মহাপ্রাণ ব্যঞ্জন বলে থাকি। এখানে যেমন কি অল্প মহা এটা মিস্টেক হয়েছে। আমরা কি বলি? মহাপ্রাণ ব্যঞ্জন বলে থাকি। এই পিডিএফটা আমি আরেকবার করে পাঠাবো, এক দুটো ভালোই মিস্টেক আছে দেখছি। তাহলে যে সকল ব্যঞ্জন উচ্চারণ করার সময় শ্বাসবাহু কি হয়? বেশি প্রয়োজন হয়েছে। বেশি প্রয়োজন হয়, ঠিক আছে? এই ভুল ভালগুলো একবার নিচে লাইনটা দেখুন একবার আপনি কি লিখেছেন। না না আর বলিসনি, থাক। নেশা টেশা করে বানিয়েছিলাম হয়তো, না স্যার, ঠিক আছে না স্যার। না স্যার, আপনার শরীর তো ঠিক নেই, তাহলে এরকম হতেই পারে। তখন বানিয়েছিলাম আর ক্লাস, তারপরেই তো ঝড় ঝাপটা হলো, দিয়ে দিলাম। আমি ভাবলাম তোমাদের কাজে লাগবে, আর বেশি কারেকশন করিনি। পরে এমনি ক্লাসের সময় তো কারেকশন হয়ে যায়, তারপরে তো আবার পুনরায় পাঠাই তোমাদেরকে। তো এই পিডিএফে কি আছে এগুলো অ্যাভয়েড করো। ক্লাস হচ্ছে এটা করে নাও, তারপরে আমি তো বুঝতে পেরে যাই ক্লাস চলাকালীন যে কোনগুলো গন্ডগোল হচ্ছে, সেগুলো আমি পরে করে নিয়ে আমি পাঠিয়ে দেবো, হ্যাঁ। তাহলে মহাপ্রাণ ব্যঞ্জনটা কি হলো না, যে সকল ব্যঞ্জন উচ্চারণ করার সময় শ্বাসবায়ু আমাদের বেশি প্রয়োজন হয়, তাদেরকে আমরা কি বলি? মহাপ্রাণ। মহাপ্রাণ ব্যঞ্জন। দেখো ভালো করে দেখো, এই যে বর্গের 2 এবং 4, ঠিক আছে, এটা হচ্ছে মহাপ্রাণ ব্যঞ্জন, তাই তো? 2 এবং 4টা হচ্ছে মহাপ্রাণ ব্যঞ্জন। মহাপ্রাণ ব্যঞ্জন। হাসিও লাগে। অল্প প্রাণ নেশা টেশা করেছিলাম হয়তো তখন। তো 2 এবং 4, তাহলে ক বর্গের হচ্ছে 2 কোনটা? খ, তাই তো? আর হ্যাঁ 4 স্যার। হচ্ছে ঘ। চ বর্গের ছ, ঝ। ট বর্গের ঠ, ঢ। ত বর্গের ত, ধ। আর প বর্গের ভব। এখন ব্যাপারটা হচ্ছে, দেখো ভালো করে দেখো, এই যে ক খ গ ঘ, এইটা হচ্ছে পুরো বর্গটা। তাহলে আমরা কি জানলাম? বলে ফেলো। অল্প প্রাণ আমরা কোনগুলোকে জানলাম? 1 এবং স্যার বর্গের 1 এবং 3। তৃতীয়।
এক এবং এক এবং তিন, তিন আর মহাপ্রাণ জানলাম 2 এবং 4, 2 এবং 4 তাই তো? 2 এবং 4 তাহলে অল্প প্রাণ সবসময় কম লাগে, মহাপ্রাণ সবসময় বেশি লাগে। অল্প প্রাণ দেখবে ক উচ্চারণ করার সময় নর্মাল ক, কিন্তু খ যখন উচ্চারণ করবে তখন একটু বেশি খ, গ, ঘ। তোমরা তো এমনিতেই ভুলভাল পড়াও বাচ্চাদেরকে, তোমাদের পড়ানোর স্টাইলটা এই বলো ক, খ, গ, ঘ, মানে হে রে সবগুলোকেই মহাপ্রাণ টেনে দিলি, মানে পুরো একদম শেষ করে দিলি প্রাণবায়ু সবগুলোকে নিয়ে, মানে ককেও বানিয়ে দিলি, মানে একে হিজড়া বানিয়ে দিলি তোরা। নাটকে হচ্ছে এগুলো। আমরা তো এরকমই করি বাচ্চাদেরকে পড়ানোর সময়, হ্যাঁ কি না? করি কি না বলো? ক, খ, গ, ঘ, কিন্তু অ্যাকচুয়ালি কি হবে? ক, খ, গ, ঘ, চ, ছ, বুড়িগা জ, ঝ। স্যার এরকম করে যদি পড়ি না বুঝতে স্যার যদি এরকম করে পড়ি তো ভাববে যে পাগল হয়ে গেছে মনে হয়। পাগল না, কিন্তু এটা হচ্ছে স্টাইল, এটা হচ্ছে স্টাইল। ক, খ, গ, ঘ, হ্যাঁ কি না? এই যে ছন্দ পড়ে এসছে ওদের খেঁদা নাকে ছেঁদা দিয়ে টুকিয়ে দিই টু, যদি এর ভিতরে ছন্দ না থাকতো, বাদাম বাদাম গানটায় যদি ছন্দ না থাকতো, তাহলে তো তোমরা কি ওখান থেকে এনজয় পেতে পেতে না তো, না? তোমরা থোড়ি না এই যে যেমন রিদমাটিকা যে গানটা আছে এর মাথা মুন্ডু কিছু বোঝো? গানটা বাজলে না ধুলো উড়িয়ে দেবে তোমরা, হ্যাঁ কি না? তো একটা রিদেম আছে, তো এটারও একটা রিদেম আছে। ক, খ, গ, ঘ, চ, ছ, পরিগার জ, ঝ। বুঝতে পারলে বিষয়টা? তাহলে দেখো এটা কম, এটা বেশি, এটা কম, এটা বেশি। বুঝতে পারলে বিষয়টা কি বললাম? তাহলে ক, খ অল্প প্রাণ মহাপ্রাণ, গ, ঘ অল্প প্রাণ মহাপ্রাণ। তাহলে কি হলো? অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ। ক বর্গের অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ। তাহলে ক বর্গের প্রথম অল্প প্রাণ, দ্বিতীয় মহাপ্রাণ, তৃতীয় অল্প প্রাণ, চতুর্থ মহাপ্রাণ। চ বর্গের প্রথম অল্প প্রাণ, দ্বিতীয় মহাপ্রাণ, তৃতীয় অল্প প্রাণ, চতুর্থ মহাপ্রাণ। ক্লিয়ার জায়গা? ক্লিয়ার? ওকে। পুরো মনে রাখবে যে এই মহাপ্রাণ ব্যঞ্জনকে দ্বিব্যঞ্জন বলা হয়। তো এটা অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ এখানে অত বাঘের মতো ঝাঁপানোর দরকার নেই, ক্ষুধার্ত বাঘের মতো। কারণ আরও ব্যঞ্জন আছে যেগুলোকে দ্বিব্যঞ্জন বলা হয়। তো যেগুলো এরকম দ্বিমত থাকে বা একটা নাম আরও অন্যজন ব্যবহার করে, তো সেগুলো অত ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? তো মনে রাখবে, কারণ দ্বিব্যঞ্জন এই কারণে কারণ দুটোকে নিয়ে উচ্চারিত হয়। যেমন এই যে খ, এ দেখবে হ মহাপ্রাণতাকে যুক্ত থাকে, মানে যুক্ত করে আর কি যখন উচ্চারণ করে। যেমন এই যে খ, দেখো খ উচ্চারণ করার সময় একটা হ উচ্চারণ হচ্ছে শেষে আসছে। দেখো ক যুক্ত হ সমান খ, ক, ঘ, চ, দেখো হ আসছে। এগুলো এর ভাঙার নিয়ম হচ্ছে এটা। ঝ বর্গজ যুক্ত হ, ঠ, ট যুক্ত হ। তো এগুলোকে ইয়ে করো তোমরা ভালো করে, দেখবে খ উচ্চারণ করো দেখে শেষে একটা হ উচ্চারণ আসছে। দেখো ভালো করে, ভালো করে উচ্চারণ করো, দেখতে আসছে না? তো সেই জন্য একে দ্বিব্যঞ্জন বলা হয়, ঠিক আছে? তো এটাকে নিয়ে অ্যাভয়েড করো, এটাকে নিয়ে অত নাটক করার কিছু দরকার নেই। শুধু মনে রাখবে এই জিনিসটা, মহাপ্রাণ ব্যঞ্জন কাকে বলে উদাহরণ দাও। হুম, অল্পপ্রাণ ব্যঞ্জন কাকে বলে উদাহরণ দাও। তখন বাবুরাই পুরো বর্গের উদাহরণটা দিতে হবে, একটা দিয়ে নাটক করলে হবে না। ক বর্গের এগুলো, চ বর্গের এগুলো, ট বর্গের এগুলো, ত বর্গের এগুলো, প বর্গের এগুলো, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে। ওকে, ক্লিয়ার? বিষয় ক্লিয়ার পুরোটা? এই যে ক চ ট ত প মনে রাখলে, ক থেকে বাকিগুলা, চ থেকে ওইদিকে সামনের দিকে 5টা, ছ, ক চ ট, ট থেকে বাকিগুলো 5টা, তারপর প্রথমে অল্প প্রাণ, তারপরে মহাপ্রাণ, তারপরে অল্প প্রাণ, তারপরে মহাপ্রাণ। এরকম করে করে হিসেব করে নেবে, তাহলেই হয়ে গেল, বেরিয়ে গেল। বলো বাবুরা, ক্লিয়ার হয়ে গেছে? এটা সমস্যা নাই তো আর এখানে? না স্যার। এরপরে আসছে আমাদের অঘোষ ব্যঞ্জন, ঠিক আছে? কি না? অঘোষ ব্যঞ্জন। একটা হচ্ছে ঘোষ ব্যঞ্জন, একটা হচ্ছে অঘোষ ব্যঞ্জন। ঘোষ মানে হচ্ছে নাদ, ভালো করে মনে রাখ। ঘোষ মানে কি বললাম? নাদ। নাদ মানে কি?
একটু মানে গম্ভীর ভাব টাইপের আসবে আর কি। হ্যাঁ, ঘোষ মানে একটু গম্ভীর গম্ভীর শোনাবে আর কি। আর অঘোষ মানে যার গাম্ভীর্যতা নেই। ঠিক আছে? তো যে সকল ব্যঞ্জন উচ্চারণ করার সময় আমাদের যে স্বরতন্ত্রীর যে কম্পনটা সেটা গাম্ভীর্যযুক্ত হয় না, বা আমরা এইভাবে বলতে পারি যে সকল ব্যঞ্জন উচ্চারণ করার সময় গাম্ভীর্যতা আসে না, তাদেরকে আমরা অঘোষ ব্যঞ্জন বলি। তাহলে অঘোষ ব্যঞ্জন কোনগুলো? অঘোষ ব্যঞ্জন হচ্ছে আমাদের বর্গের প্রথম এবং দ্বিতীয়। তাহলে প্রথম এবং দ্বিতীয় মানে ক খ, তাই তো? ক খ। হ্যাঁ চ স্যার। বর্গের চ ছ, হ্যাঁ ট বর্গের ট ঠ। হ্যাঁ কি না? নর্মাল উচ্চারণ করে দেখবে, ক যখন বলছো তোমার স্বরতন্ত্রী কোথায় থাকে? গলাতে, তাই না? ওখানে দেখবে গাম্ভীর্য ভাবটা নেই, কিন্তু তুমি ঘ বলো তো, বলো ঘ, দেখো একটা গম্ভীর গম্ভীর একটা গম্ভীর ভাব আসছে, দেখো। হ্যাঁ স্যার। কিন্তু ক বলার পরে গম্ভীর ভাবটা আসছে কি? আসছে? লক্ষ্য করে দেখো। ক না। খ নর্মাল, ক খ, চ ছ, ট ঠ, ত থ, প ফ আসছে না, কিন্তু ঘ আসছে। মনে রাখবে সব সময় যে অঘোষ ব্যঞ্জন হচ্ছে সেগুলোই যে সকল ব্যঞ্জন উচ্চারণ করার সময় গাম্ভীর্য ভাব আসে না, তাদেরকে আমরা অঘোষ ব্যঞ্জন বলে থাকি। প্রতিটা বর্গের প্রথম এবং দ্বিতীয় হচ্ছে অঘোষ ব্যঞ্জন। ঠিক আছে? ক্লিয়ার জায়গা এখানে? এটা ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে এটা? সংজ্ঞা প্লাস উদাহরণ মনে রাখবে। আর ঘোষ ব্যঞ্জন কি হবে? গাম্ভীর্যযুক্ত হবে। তাহলে যে সকল ব্যঞ্জন উচ্চারণ করার সময় গাম্ভীর্যতা আসে বা গাম্ভীর্যযুক্ত হয় তাদেরকে ঘোষ ব্যঞ্জন বলা হয়। এইগুলো ছেড়ে দাও। এগুলো স্বরতন্ত্রী একটু কাঁপে তো উচ্চারণ করার সময়, তো সেই কম্পনটা গাম্ভীর্যযুক্ত যদি না হয় তাহলে অঘোষ, আর যদি হয় তাহলে ঘোষ। তাহলে দ্বিতীয় এবং চতুর্থ এবং পঞ্চম এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ঘোষ ব্যঞ্জন। তাহলে এই জায়গাটাতে দেখে নাও, তাহলে প্রথম আর দ্বিতীয় এই দুটো কি ছিল? অঘোষ। 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 আর ঘোষ হচ্ছে 3 4 5। ক খ, ক খ এগুলো হচ্ছে অঘোষ, কিন্তু উচ্চারণ করে গ, দেখবে কাঁপবে একটু হলেও স্বরতন্ত্রী, প্লাস একটু গাম্ভীর ভাব আসবে। গ, ঘ, ম, বর্গ জ, ঝ, ঞ, এগুলো যদিও নাসিক্য ধ্বনি। ঢ, ঢ, দ, ধ, ব, ভ, ম আসবে। এরপর আমি তো তোমাদেরকে ফিল করে নিতে হবে এগুলো। এগুলো আমি তো আর স্পেশালিস্ট নই যে যন্ত্রতন্ত্র দিয়ে দেখিয়ে দেবো, বলো। এগুলো মুখস্থ করার বিষয় এবং বুঝে রাখার বিষয় যে ঘোষ হচ্ছে সেটা যেটা যে সকল ব্যঞ্জন আমরা উচ্চারণ করব সেই ব্যঞ্জনগুলোর যে সাউন্ডটা সেটা গম্ভীর একটা ভাব শোনাবে। আর অঘোষ হচ্ছে সেটা যেখানে গাম্ভীর্যতা থাকবে না, যেটা মৃদু থাকে, রোমান্টিক, হালকা, চাঁদের শীতল আলোর মতো। ঠিক আছে? তাহলে 1 2 হচ্ছে অঘোষ, 3 4 5 হচ্ছে ঘোষ। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে জায়গা? হ্যাঁ স্যার। এখানে এখানে প্রশ্ন কি দিয়েছিল? এখানে প্রশ্ন দিয়েছিল, দেখো আমাদের দুটি ঘোষ ধ্বনির উদাহরণ দাও। কি হলো বিষয়টা? দুটা ঘোষ ধ্বনির উদাহরণ ইজিলি তোমরা পেরে যাবে। অঘোষ হচ্ছে 1 2, আর বাকি যে আমাদের ইয়েটা আছে 3 4 5। ঘোষ। তাহলে এই যে গ ঘ, হ্যাঁ হ্যাঁ, তাহলে গ ঘ, তাই তো? বুর্গজ ঝ, যে কোনো তোমরা দিতে পারো, এতে কোনো সমস্যা নাই। বোঝা গেল? তোমরা পুরোটাই দিয়ে দিলে যে এইরকম ব্যাপার, যে ক বর্গের গ ঘ, চ বর্গের বুর্গজ ঝ ঞ, ট বর্গের ড ঢ মূর্ধন্য, এরকমভাবে দিয়ে দিলে কোনো সমস্যা নেই। তো যেহেতু ঘোষ এসেছে,
তাহলে অঘোষটা একটু মনে রাখবে এইবারে। হ্যাঁ, আর অল্পপ্রাণ মহাপ্রাণ তো মাস্ট মনে রাখবেই। ক্লিয়ার হয়ে গেল বিষয়? হ্যাঁ স্যার। এবার আর একটা খেলা আছে এবারে, এবারে দুটোকে নিয়ে চলা হবে। অঘোষ অথচ অল্পপ্রাণ, অঘোষ অথচ অল্পপ্রাণ। তাহলে দেখো অঘোষ মানে কি বললাম? অঘোষ মানে কোনটা? অঘোষ মানে হচ্ছে যার গম্ভীর্যযুক্ত ভাব থাকবে না, অর্থাৎ মৃদু। আর অল্পপ্রাণ মানে কি? যার শ্বাসবায়ু কম প্রয়োজন। কম তাহলে দুটোকে মানে মিক্সড করে লিখে নেব। তাহলে যে সকল ব্যঞ্জন উচ্চারণ করার সময় স্বরতন্ত্রীর কম্পন মৃদু বা গাম্ভীর্যযুক্ত নয় ও শ্বাসবায়ু কম লাগে, তাদেরকে আমরা অঘোষ অল্পপ্রাণ ব্যঞ্জন বলে থাকি। তাহলে দেখো প্রতিটি বর্গের প্রথম ব্যঞ্জন যেটা, প্রতিটি বর্গের, সেগুলো হচ্ছে অঘোষ অল্পপ্রাণ। অর্থাৎ কি? প্রতিটি বর্গের প্রথম, অর্থাৎ ক, চ, ট, ত, প। তাহলে কচ, ট, ত, প এগুলো হচ্ছে কি? অঘোষ অল্পপ্রাণ। বোঝা গেল? অঘোষ অল্পপ্রাণ। এগুলো অত পরীক্ষাতে আসে না, এগুলো কম্পিটিটিভ এক্সামে এমসিকিউ টাইপের প্রশ্ন আসে। জাস্ট মনে রাখবে এটা একটু, যে অঘোষ অল্পপ্রাণ হচ্ছে এটাই, যে দুটো মিক্সড। অঘোষ অল্পপ্রাণ হলে দুটো সংজ্ঞাকে মিক্সড করে দেবে, যে যে সকল ব্যঞ্জন উচ্চারণ করার সময় ধ্বনিগুলো মৃদু হয়, গাম্ভীর্যযুক্ত হয় না এবং শ্বাসবায়ু কম লাগে, তাদেরকে আমরা অঘোষ অল্পপ্রাণ বলে থাকি। প্রতিটি বর্গের প্রথম ব্যঞ্জন হচ্ছে অঘোষ অল্পপ্রাণ। বোঝা গেল জায়গাটা? কচট তপ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে বাকি? ওকে। হ্যাঁ স্যার। আর অঘোষ হ্যাঁ মহাপ্রাণ স্যার। কোনটা? অঘোষ মহাপ্রাণ, অঘোষ মানে আমাদের কি গাম্ভীর্যযুক্ত হবে না, আর মহাপ্রাণ মানে কি হবে? বেশি লাগবে। তাহলে যে সকল ব্যঞ্জন উচ্চারণ করার সময় ব্যঞ্জন ধ্বনিগুলো, বা যে সকল ব্যঞ্জন উচ্চারণ করার সময় ধ্বনিগুলোর গাম্ভীর্যতা কম থাকে এবং শ্বাসবায়ু বেশি লাগে, তাদেরকে আমরা অঘোষ মহাপ্রাণ বলে থাকি। দুটো সংজ্ঞাকে আমরা মিক্সড করব। তাহলে প্রতিটি বর্গের দ্বিতীয়, তাহলে কি হলো? অঘোষ মহাপ্রাণ। বোঝা গেল? তাহলে দ্বিতীয় কোনটা? এই লাইনটা, খ, চ, ঠ, থ, ফ। এইগুলো কিন্তু টুকটাক একটু মুখস্থ করার চেষ্টা করবে। মুখস্থ না করলেও শুধু এই ছকটা মাথার ভিতরে ঢুকিয়ে নেবে, এই ছকটা মাথার ভিতরে ঢুকিয়ে নেবে। এবং মনে রাখবে ক শ্রেণীর ভিতরে কে পড়ছে, দ্বিতীয় শ্রেণীতে কে কে আছে, তৃতীয় শ্রেণীতে কে কে আছে, এবং পঞ্চম বা চতুর্থ। এটা মনে রাখবে। প্রথমটা যেটা, প্রতিটি বর্গের প্রথম ব্যঞ্জন যেটা, সেটা হচ্ছে অঘোষ অল্পপ্রাণ। প্রতিটি বর্গের দ্বিতীয় যে ব্যঞ্জনগুলো, মানে এইগুলো, সেগুলো হচ্ছে অঘোষ মহাপ্রাণ। কেন? কারণ এগুলো উচ্চারণ করার সময় আমাদের গাম্ভীর্যযুক্ত থাকে না, কিন্তু সময় বেশি লাগে, সেগুলো হচ্ছে আমাদের অঘোষ মহাপ্রাণ। আর যেগুলো গাম্ভীর্য কম থাকে এবং শ্বাসবায়ুও কম লাগে, সেগুলো হচ্ছে কি? অঘোষ অল্পপ্রাণ। বোঝা গেল জায়গা? ক্লিয়ার? ওকে। এরপরে যে ঘোষ অল্পপ্রাণ, তাহলে তৃতীয়টা হবে ঘোষ আর চতুর্থটা হবে আমাদের কি হবে? এটা অল্পপ্রাণ, ওটা মহাপ্রাণ। তাহলে দেখো ঘোষ, ঘোষ মানে কি? গাম্ভীর্যযুক্ত। আর অল্পপ্রাণ মানে কি? শ্বাসবায়ু কম। তাহলে যে সকল ব্যঞ্জন উচ্চারণ করার সময় কি ধ্বনিগুলোর গাম্ভীর্যতা বেশি থাকে বা গাম্ভীর্যযুক্ত থাকে এবং শ্বাসবায়ু কম লাগে, তাদেরকে আমরা কি বলি? ঘোষ অল্পপ্রাণ। প্রতিটি বর্গের তৃতীয় যে ব্যঞ্জন, সেগুলো হচ্ছে ঘোষ অল্পপ্রাণ। সেটা হচ্ছে গ, জ, ঢ, দ, ব, এগুলো। ঠিক আছে? আর আমাদের ঘোষ মহাপ্রাণ কোনটা? ঘোষ মহাপ্রাণ ওটাই। ঘোষ মানে গাম্ভীর্যযুক্ত, মহাপ্রাণ মানে কি? শ্বাসবায়ু বেশি লাগে। তাহলে যে সকল ব্যঞ্জন উচ্চারণ করার সময় ধ্বনিগুলো গাম্ভীর্যযুক্ত হয় এবং শ্বাসবায়ু বেশি লাগে, তাদেরকে আমরা কি বলি? ঘোষ মহাপ্রাণ। জাস্ট দুটো সঙ্গকে মিক্সড করব আমরা। আর কি হলো? চতুর্থ যেটা হলো, সেটা হচ্ছে চতুর্থ সারির যেগুলো পড়ছে আমাদের প্রতিটি বর্গের, সেগুলো হচ্ছে আমাদের কি? ঘোষ মহাপ্রাণ। ঘ, ঝ, ঢ, ধ, ভ। ক্লিয়ার? তাহলে আমরা কি হলো? প্রতিটি বর্গের প্রথম অঘোষ অল্পপ্রাণ, প্রতিটি বর্গের দ্বিতীয় অঘোষ মহাপ্রাণ, প্রতিটি বর্গের তৃতীয় ঘোষ অল্পপ্রাণ, প্রতিটি বর্গের চতুর্থ কি?
ঘোষ, মহাপ্রাণ। মহাপ্রাণ। বোঝা গেল? ক্লিয়ার? আর সংজ্ঞাটা হ্যাঁ, হচ্ছে মিক্সড। এই দুটো জাস্ট চোখে দেখবে এবং দুটো সংজ্ঞাকে মিক্সড করে দেবে, তাহলেই হয়ে গেল। বলো, বোঝা গেল বিষয়? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার। ওকে। এরপরে নাসিক্য ব্যঞ্জন। নাসিক্য ব্যঞ্জন মানে হচ্ছে না খেয়ে বলা। কটকটি দেখেছো? কটকটি, কিরণমালা? সেই হচ্ছে নাসিক্য ব্যঞ্জন। সত্যি আপনি দেখেছিলেন? বোকা, আমি সব সিরিয়াল দেখি। বাহ। তো নাসিক্য ব্যঞ্জন হচ্ছে না খেয়ে আর কি। তো যে সকল ব্যঞ্জন উচ্চারণকালে শ্বাসবায়ু কেবল মুখ দিকে, মানে মুখ দিক দিয়ে বের না হয়ে মুখ ও নাক উভয় পথ দিয়েই বার হয়, তাদেরকে আমরা নাসিক্য ব্যঞ্জন বা অনুনাসিক ব্যঞ্জন বলে থাকি। ঠিক আছে? তাহলে শুধুমাত্র মুখ দিক দিয়ে বার হয় না, মুখ এবং নাক উভয় দিক দিয়েই বার হয়, তাদেরকে আমরা নাসিক্য ব্যঞ্জন বা অনুনাসিক ব্যঞ্জন বলে থাকি। বা যে সকল ব্যঞ্জন উচ্চারণ করার সময় আমাদের শ্বাসবায়ু সাধারণত নাসিকা গহ্বর দিয়ে বার হয়, বা নাসিকা পথ দিয়ে বার হয়, বা নাকের পথ দিয়ে বার হয়, কিংবা মুখ ও নাক উভয় পথ দিয়েই বের হতে পারে, তাদেরকে আমরা নাসিক্য ব্যঞ্জন বা অনুনাসিক ব্যঞ্জন বলে থাকি। ক্লিয়ার? এই জায়গাটা একটু মনে রাখবে। প্রত্যেকটা বর্গের পঞ্চম হচ্ছে কি আমাদের এই নাসিক্য ব্যঞ্জন। প্রত্যেকটা বর্গের পঞ্চম হচ্ছে নাসিক্য ব্যঞ্জন। উ, ইয়, মূর্ধন্য, নম। ভালো করে মনে রাখবে, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নাসিক্য ব্যঞ্জন কাকে বলে এবং এর উদাহরণ। বর্গের কোন জায়গাটা হচ্ছে নাসিক, বর্গের পঞ্চম যে শ্রেণীটা সেটা হচ্ছে নাসিক্য ব্যঞ্জন। ঠিক আছে? বোঝা গেল? গুড। এটা অ্যাভয়েড করে চলো, এটা নর্মাল একটা মন্তব্য। নাসিক্য ব্যঞ্জনকে ডক্টর রামেশ্বর নাসিক্য প্রবাহী ধ্বনি বলেছেন। তো তোমাদের এই কনসেপ্ট আসবে না পরীক্ষাতে যে নাসিক্য প্রবাহী ধ্বনি কে বলেছেন, আসবে না। এটা অ্যাভয়েড করো, মনে রাখার দরকারও নেই। শুধু মনে রাখবে নাসিক্য ব্যঞ্জন কাকে বলে এবং এর উদাহরণ আর কি, কত সারিতে পড়ছে, 5 নাম্বার সারিতে পড়ছে। ঠিক আছে? জাস্ট এইটুকু মনে রাখবে। ওকে। উষ্ম ব্যঞ্জন। উষ্ম ব্যঞ্জন, উষ্ম মানে হচ্ছে গরম, এটা জানো তো? উষ্ম মানে, উষ্ম মানে কি বললাম? গরম। উষ্ম মানে হচ্ছে গরম। উষ্ম মানে হচ্ছে গরম। তো এখানে দেখো একটা বিষয়, যে এটা আমরা এইভাবে দেখব যে যে সকল ব্যঞ্জন উচ্চারণকালে তপ্ত শ্বাসবায়ু মুখ দিক দিয়ে নির্গত হয়, তাদেরকে আমরা বলি উষ্ম ব্যঞ্জন। উষ্ম শব্দের অর্থই হচ্ছে কি কি উষ্ম শব্দের গরম। অর্থই, উষ্ম শব্দের অর্থই হচ্ছে গরম। এখানে সবসময় দুটো উচ্চারক কাজ করে স্থান অনুযায়ী। একটা হচ্ছে জীব, তালু হতে পারে, জীব অন্য কোনো জায়গা হতে পারে। তো যখন এটা উচ্চারণ, যেমন তালে বস্য, তালে বস্য, দেখবে তালে বস্য উচ্চারণ করার সময় তালে বস্য, জীব এবং তালু দুটো উচ্চারক। তো এই দুটো উচ্চারণ যখন করা হয় তখন এই মিডিল পয়েন্টটাতে কি হয় না, একটু গরম গরম ভাব আসে। তো এটা তোমাদেরকে ফিল করতে হবে, এতটা তো শুষ্ক বিষয়, কেমন ভাবে ফিল করে। তো যখন দুটো উচ্চারক মিলিত হয়ে উচ্চারিত হয় তখন হালকা করে বাতাসটা সেখানে মুখগহ্বরে কি হয়, উত্তপ্ত হয়, তারপরে ধ্বনিটা নির্গত হয়। তো সেই কারণে সিম্পল ওয়েতে লেখা রয়েছে যাতে করে বুঝতে সমস্যা না হয়। না যে সকল, হ্যাঁ বলে ফেলো। স্যার কিছুক্ষণ আগে আওয়াজটা আসেনি। কোন জায়গাতে শুনতে পাবো না বলো তো? কোন জায়গাটাতে? বললেন বাংলায় তালিবর্ষ, তারপর বাংলায় তালি বসো। স্যার তাহলে বুঝতে পেরেছি। তালব্যস্য। স্যার এটা প্রথম থেকে বলুন। দেখো, উষ্ম ব্যঞ্জন হচ্ছে সেই সকল ব্যঞ্জনগুলো যে সকল ব্যঞ্জন উচ্চারণকালে তপ্ত শ্বাসবায়ু মুখ দিক দিয়ে নির্গত হয়, মানে হালকা গরম বায়ু মুখ দিক দিয়ে নির্গত হয়, তাদেরকে আমরা উষ্ম ব্যঞ্জন বলি।
যেমন তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ, এই চারটা হচ্ছে উষ্ম ব্যঞ্জন। উষ্ম ব্যঞ্জন কাকে বলে এই সংজ্ঞাটা এইটুকুটা জাস্ট মনে রাখবে। এবং উষ্ম ব্যঞ্জন চারটা, একটা তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য এবং হ। এখানে সবসময় দুটো উচ্চারক কাজ করে, দুটো উচ্চারক। এখানে বিষয়টা আমি বলি যে যখন আমরা এই তালব্যস্য উচ্চারণ করছি তখন এর শ্বাস বায়ুটা না দেখবে ভিতরে হালকা একটু ঝুলে থাকে, নর্মাল। এবং দুটো উচ্চারক যেহেতু হয়, জীব কিংবা তালু, এই দুয়ের স্পর্শে বাতাসটা যেহেতু ভিতরে হালকা ঝুলে থাকে, সেই অর্থে বাতাসটা হালকা তপ্ত হয়, তারপরে সেটা নির্গত হয়। তো যেহেতু তপ্ত শ্বাসবায়ু মুখ দিক দিয়ে নির্গত হয়, অর্থাৎ যে সকল ব্যঞ্জন উচ্চারণ করার সময় তপ্ত শ্বাসবায়ু, হালকা গরম শ্বাসবায়ু মুখ দিক দিয়ে নির্গত হয়, তখন সেগুলোকে উষ্ম ব্যঞ্জন। জাস্ট এই সংজ্ঞাটা মনে রাখবে। আমি তো মানে কেমন করে ফিল করে তোমাদেরকে বোঝাই এই জায়গাটা, আমি ক্ষমতা আমার নেই। তবে তালব্যস্য, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ, এই চারটা হচ্ছে উষ্ম ব্যঞ্জন এবং খুব ভালো করে মনে রাখবে। উষ্ম ব্যঞ্জন, উষ্ম ব্যঞ্জন কাকে বলে এবং উষ্ম ব্যঞ্জন কটি এবং কি কি, এইটা খুব বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, এই চারটা হচ্ছে উষ্ম ব্যঞ্জন, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ। এরবারে এই চারটের মধ্যে তিনটেকে আবার বলা হয় শীষ ধ্বনি। এগুলো তিনটে যেগুলো, যেমন তালব্যস্য, দেখো এটা যখন উচ্চারণ করছি শেষে আমাদের শীষ দেওয়ার মতো একটা ধ্বনি নির্গত হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না দেখো, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য। তো এই যে শীষ দেওয়ার মতো যে আমাদের ধ্বনি সৃষ্টি হয় বলে এই যে তিনটে ধ্বনি, এই তিনটে ধ্বনিকে আমরা শীষ ধ্বনি বলি। তো এইটা আরো বেশি ইম্পর্টেন্ট, শীষ ধ্বনি কাকে বলে এবং কোটি শীষ ধ্বনি, তিনটে, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য। কেন এগুলোকে শীষ ধ্বনি বলা হয়? কারণ এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় শীষের মতো ধ্বনি সৃষ্টি হয়, সে কারণে এদেরকে আমরা কি বলি, শীষ ধ্বনি। আর এই যে প্রলম্বিত মানে হচ্ছে ঝুলে থাকা, হ্যাঁ, শ্বাসবায়ু হালকা ঝুলে থেকে সেটাকে কি করে শীষের মতো ধ্বনি সৃষ্টি করে। অর্থাৎ এইটা মনে রাখবে সিম্পল, যে যে সকল ধ্বনি উচ্চারণ করার সময় ধ্বনিগুলো শীষের মতো সাউন্ড তৈরি করে বা ধ্বনি সৃষ্টি করে, তাদেরকে শীষ ধ্বনি বলা হয়। বোঝা গেল বিষয়টা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইটা হবে তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, এই তিনটে হচ্ছে শীষ ধ্বনি। আর উষ্মধ্বনি কোনটা না, যে সকল ব্যঞ্জন উচ্চারণ করার সময় তপ্ত বায়ু মুখ দিক দিয়ে নির্গত হয় সেগুলোকে আমরা উষ্ম ব্যঞ্জন বলি, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ। ক্লিয়ার? এইটা হচ্ছে উষ্ম ব্যঞ্জন। সংজ্ঞা প্লাস উদাহরণটা একটু মনে রাখ। ওকে, এইটুকুই যথেষ্ট। ক্লিয়ার হয়েছে জায়গাটা? হ্যাঁ স্যার। এরপর হচ্ছে ঘৃষ্ট ব্যঞ্জন। এটা হচ্ছে কি না, ঘৃষ্ট ব্যঞ্জন। দেখো, স্পর্শ ও উষ্ম ব্যঞ্জনের যৌগিক রূপ হলো ঘৃষ্ট ব্যঞ্জন। অর্থাৎ কি না, যেসব ব্যঞ্জন উচ্চারণকালে শ্বাসবায়ু প্রথমে স্পর্শ ব্যঞ্জনের ন্যায় পূর্ণ বাধা পায় এবং পরে উষ্ম ব্যঞ্জনের ন্যায় আংশিক বাধা পায়, তাদেরকে আমরা কি বলি, ঘৃষ্ট ব্যঞ্জন বলা হয়। এইটা সংজ্ঞাটা কিন্তু ভালো করে মুখস্থ করে রাখবে। ঘৃষ্ট ব্যঞ্জন কিভাবে পাওয়া যায় সেটা আমি বুঝিয়ে দিচ্ছি, কিন্তু সংজ্ঞাটা মুখস্থ করে রাখবে। যে যে সকল ব্যঞ্জন উচ্চারণ করার সময় শ্বাসবায়ু প্রথমে স্পর্শ ব্যঞ্জনের মতো ধ্বনি সৃষ্টি করে, অর্থাৎ স্পর্শ ব্যঞ্জনের মতো বাধা পায়, এবং পরবর্তী সময় উষ্ম ব্যঞ্জনের মতো কি আংশিক বাধা পায়। ভালো করে দেখো, স্পর্শ ব্যঞ্জন মানে কোনটা বললাম, স্পর্শ ব্যঞ্জন মানে কোনগুলো, সেই 25টা, ক থেকে ম পর্যন্ত, তাই না? এগুলোই তো স্পর্শ ব্যঞ্জন, হ্যাঁ কি না? এগুলোই স্পর্শ ব্যঞ্জন। হ্যাঁ। তো
এই রকম প্রথমে এইগুলো উচ্চারণ করার সময় যেমন পূর্ণভাবে বাধা পাচ্ছে, তারপর উষ্ম ব্যঞ্জন যেটা, এই উষ্ম ব্যঞ্জনের মতো আংশিক বাধা পায়। তো এখন ঘটনাটা হলো, সংজ্ঞাটা কিন্তু মুখস্থ করে রাখবে, বারবার বলছি, যে সকল ব্যঞ্জন উচ্চারণ করার সময় শ্বাসবায়ু প্রথমে স্পর্শ ব্যঞ্জনের মতো পূর্ণ বাধা পায়, অর্থাৎ ক থেকে ম পর্যন্ত উচ্চারণ করার সময় যে সকল ব্যঞ্জনগুলো আমরা উচ্চারণ করি সেগুলো স্পর্শ ব্যঞ্জন, এবং পরে উষ্ম ব্যঞ্জনের মতো আংশিক বাধা পায়, তাদেরকে আমরা গৃহীষ্ঠ ব্যঞ্জন বলি। অর্থাৎ স্পর্শ ব্যঞ্জন নর্মাল, কিন্তু যখন গৃহীষ্ঠ ব্যঞ্জন উচ্চারণ করব তখন সেই নর্মালটা একটু অন্যরকম হয়ে যাবে। কেমন দেখো, তার আগে মনে রাখবে যে এই গৃহীষ্ঠ ব্যঞ্জন হচ্ছে চ, ছ, বর্গাজ, ঝ। তোমরা কি করে বুঝবে যে এটা গৃহীষ্ঠ ব্যঞ্জন? কোনো জায়গাতে হয়তো মনে করো একটা লাইন দিলাম, সেখানে আমি লিখলাম জল, হলো। এরপরে গৃহীষ্ঠ ব্যঞ্জন মানে উচ্চারণটা জেড হয়ে যাবে, জেড 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 জেড। যেমন হচ্ছে জল, গৃহীষ্ঠ ব্যঞ্জন হলে এর নিচে একটা পুটকি থাকবে। কোনো জায়গাতে পড়তে পড়তে যদি এইরকম কোনো ব্যঞ্জনের নিচে, বিশেষ করে চ, ছ, বর্গাজ এবং ঝ, এর নিচে যদি পুটকি দেখতে পাও এই রকম, তাহলে ভেবে নেবে ওর উচ্চারণটা তোমাদেরকে জেড করতে বলছে, জেড। অর্থাৎ জল এটা হচ্ছে স্পর্শ। দেখো বর্গাজটাকে আমরা বর্গাজর মতোই উচ্চারণ করেছি জল, তাই না, নর্মাল। কিন্তু যখন গৃহীষ্ঠ ব্যঞ্জন উচ্চারণ করবো তখন হবে জল 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 জল, নট জল, জল জল। যদি মনে হয়, যদি এইটা চ দিয়ে চল, স্পর্শ ব্যঞ্জন, ছল ছল ছল, মানে ওর উচ্চারণটা পুরোটা কি বলতো ওই জেড 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 জ জ জ জ জ জ হয়ে যাবে, জ জ জ জ। আমি যদি বলি নর্মাল, জল খাবো, কিংবা আমাকে এক গ্লাস জল দাও, এই যে জল, এটাকে যদি গৃহীষ্ঠ ব্যঞ্জন করতে হয় তাহলে আমাদেরকে উচ্চারণটা করতে হবে এরকম, আমাকে এক গ্লাস জল দাও, জল জল জল, আমাকে এক গ্লাস জল দাও। বুঝতে পারলে বিষয়টা, ব্যাপারটা হ্যাঁ বুঝতে স্যার। পারলে? হ্যাঁ স্যার। হালার মাছ ধরা জুত লাই, হালার মাছ ধরা জুত লাই, জুত জুত, হালার মাছ ধরা জুত লাই, এই যে বুড়িগাজ। অ্যাকচুয়ালি আমি কি বললাম, সালার মাছ ধরার জুত নাই, জুত, জুত মানে তো জানো, সালার মাছ ধরার জুত নাই, সালার মাছ ধরার জুত নাই মানে কি, ওর মাছ ধরার কোনো ঢং নাই, তাই তো? এটাই তো, এটাই তো। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। কিন্তু এটা এটা হ্যাঁ স্যার। হ্যাঁ, তো দেখো, সালার মাছ ধরার জুত নাই, এটা হচ্ছে পুরোটাই স্পর্শ। এটাকে যদি গৃহীষ্ঠ করতে হবে, হালার মাছ ধরা জুত লাই, হালার মাছ ধরা জুত লাই, ওই ওই জানতে পারিনি, ওই ওই জানতে পারিসনি, জানতে জানতে, নট জানতে, জানতে জানতে, পুরোটা একদম পুরো খিচুড়ি হয়ে একদম জেড 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 হয়ে যাবে। তো মনে রাখবে সব সময়, যদি কোনো জায়গাতে, কোনো পেপারে কিংবা এনি আদার্স কোনো বইয়ে এই যে বুড়িগাজ, চ, ছ এবং ঝ এর নিচে বিন্দু থাকে, পুটকি থাকে, তাহলে ভাববে এটা মিস্টেক নয়, তোমাকে উচ্চারণটাকে গৃহীষ্ঠ ব্যঞ্জনের মতো করতে বলা হচ্ছে। গৃহীষ্ঠ ব্যঞ্জনের উচ্চারণ মানে হচ্ছে জেড জেড জেড। ইংলিশে যেমন দেখো জুম, তোমরা কি বলে জুম, কিন্তু আমরা বলেই সচরাচর জুম, কিন্তু এর উচ্চারণ হচ্ছে জুম 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 জুম। এই আমরা কি উচ্চারণ করি জু, কিন্তু এর অ্যাকচুয়ালি উচ্চারণ জু জু। আমরা জুমেই বলি তাই তো, কিন্তু অ্যাকচুয়ালি উচ্চারণ কি জুম জুম জুম, জেড জেড। তো এই হচ্ছে বিষয়, বুঝলে? তো এইটা হচ্ছে গৃহীষ্ঠ ব্যঞ্জন। তো গৃহীষ্ঠ ব্যঞ্জন সবসময় উচ্চারণটা জেড এর দিকে যাবে, জেড এর দিকে, জল জল
সল সল ছল, ছ দিয়ে একটা যে কোনো বলো না, ছ দিয়ে একটা একটা শব্দ বলো। কি দিয়েছে? ছ দিয়ে। ছ ছ দিয়ে সবই হবে স্যার। সবই। ছাড়িয়ে ছাড়িয়ে দে নাহলে ছল হবে। ছাড়িয়ে দে নাহলে পিটে দেবো। আরে এটা তো ছা 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 কি বলবো, বলো বলো। ছল ছল নয়নে, ছল ছল নয়ন মানে ছল, ছল ছল নয়ন জেড উচ্চারণ মানে স জ, সল সল সল, সল সল নয়নে আখি মাখা বদনে, সল সল, তখন এরকম হবে। এই যেমন ঝ, জীবনটা আমার ঝুলে গেল, জীবনটা আমার ঝুলে গেল, ঝুলে ঝু ঝু ঝু, ঝুলে গেল, নট ঝুলে গেল, ঝুলে গেল, উচ্চারণটা অন্যরকম হয়ে যাবে, বুঝতে পেরেছ কি বললাম? এইটা হচ্ছে ঘৃষ্ট ব্যঞ্জন, বোঝা গেল? যদি বলা হয় ওই ওই জানতে পারিসনি, ওই ও জানতে পারিসনি, জানতে 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 জানতে, পুরো উচ্চারণগুলো জ্যাড হয়ে যাবে, জ্যাড, তখন হলো ঘৃষ্ট ব্যঞ্জন। তাহলে মনে রাখবে, ব্যাকরণের ভাষায় ঘৃষ্ট ব্যঞ্জন চিনতে গেলে কি করতে হবে বা কি থাকতে হবে, এগুলোর দ্বারাই কিন্তু ঘৃষ্ট ব্যঞ্জন হয়। হ্যাঁ, তো এর নিচে একটা করে পুটকি থাকবে, বোঝা গেল বিষয়টা? বুঝতে পেরেছ বিষয়? আমি একটা পেপার কাটিং পাঠিয়ে দেবো এর উপরে গ্রুপে, সেখানে দেখে নেবে যে ওই বুড়িগার নিচে দেখবে একটা পুটকি দেওয়া আছে, অর্থাৎ ওর উচ্চারণটা জেড হবে, তখন জল থাকলে জল, জল। ওকে, ক্লিয়ার জায়গা? সংজ্ঞা মুখস্থ করে রাখবে আর এইটা ইয়ে করে রাখবে। হ্যাঁ, ওকে। আর এগুলো বাবুরা একটু মুখস্থ করার বিষয়, অন্তস্থ ব্যঞ্জন যেটা, অন্ত মানে হচ্ছে এখানে মাঝখানে, ঠিক আছে? আর এখানে দন্তস্থ হতে স্থান বা স্থাপিত, এর যে ইয়েটা আর কি, মাঝখানে অবস্থিত, মাঝখানে অবস্থিত অন্ত, স্থ, স্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে স্থান বা স্থাপিত, অর্থাৎ মাঝখানে অবস্থিত, অর্থাৎ কিনা যে সকল ব্যঞ্জন স্পর্শ ও উষ্ম ব্যঞ্জনের মাঝামাঝি অবস্থান করে তাদেরকে আমরা কি বলি? অন্তস্থ ব্যঞ্জন বলি। এগুলো মুখস্থ করে রাখবে নর্মাল, তবে মনে রাখবে পরীক্ষাতে আসার কোনো সম্ভাবনা নাই। তো অন্তস্থ ব্যঞ্জন মানেই হচ্ছে যে যে সকল ব্যঞ্জন স্পর্শ ব্যঞ্জন এবং উষ্ম ব্যঞ্জনের মাঝামাঝি জায়গাতে অবস্থান করে তাদেরকে অন্তস্থ ব্যঞ্জন বলা হয়। জ, র, ল, ব, এইগুলো অন্তস্থ, জ, র, ল, ব, এইগুলো হচ্ছে কি না, চারটা হচ্ছে অন্তস্থ ব্যঞ্জন। তো এগুলো দরকার নেই, এগুলো চাপ নেওয়ার দরকার নেই। ঘৃষ্ট ব্যঞ্জন মনে রাখবে সংজ্ঞা, উষ্ম ব্যঞ্জন মনে রাখবে, এখানে নাসিক্য ব্যঞ্জন মনে রাখবে, মহাপ্রাণ অল্পপ্রাণ মনে রাখবে, ঘোষ অঘোষ ছেড়ে দেবে, কারণ পরীক্ষাতে এসেছিল, অত চাপ নেই। এবার কম্পিত ব্যঞ্জন, কম্পিত ব্যঞ্জন মানে হচ্ছে কাঁপবে, তাই তো? কম্পিত মানে কাঁপা, এবার কাঁপবে, কি কাঁপবে? জিভের সামনের দিকটা, ডগাটা, ঠিক আছে? অর্থাৎ যে সকল ব্যঞ্জন উচ্চারণ করার সময় জিহাগ্র সামান্য হলেও কম্পিত হয়ে উচ্চারিত হয় তাদেরকে কম্পিত বা রণিত ব্যঞ্জন বলা হয়, ঠিক আছে? তাহলে মনে রাখবে, কম্পিত ব্যঞ্জনের অপর নাম রনিত। রণিত ব্যঞ্জন। র, র, টিকটিকির নেজ কেটে দেওয়া হলে কেমন তিড়িং তিড়িং করে, দেখেছো? হুম, টিকটিকির নেজটা কেটে পড়ে গেলে কেমন তিড়িং 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 করতে থাকে, দেখেছো কোনোদিন? হ্যাঁ, হ্যাঁ স্যার। ওইটা হচ্ছে কম্পিত ব্যঞ্জন। ওই জীবটাও দেখো তিড়িং তিড়িং তিড়িং, র, র, ঠিক আছে? র, তো এই হচ্ছে কম্পিত ব্যঞ্জন, ঠিক আছে? র, অর্থাৎ যে সকল ব্যঞ্জন উচ্চারণ করার সময় জিহের সামনে ভাগটা কম্পিত হয় তখন তাদেরকে আমরা কি বলি? কম্পিত ব্যঞ্জন। আর একটাই আছে, সেটা হচ্ছে র, র হচ্ছে কম্পিত ব্যঞ্জন, ঠিক আছে? পরীক্ষাতে এসে গেছে মানে ইম্পর্টেন্ট নয়, তারই তো ব্যঞ্জন ইম্পর্টেন্ট। পার্শ্বিক ব্যঞ্জন, পার্শ্বিক ব্যঞ্জন মানে হচ্ছে জিভের দুদিক দিয়ে হাওয়া বার হয়ে যাবে আর কি। যে সকল ব্যঞ্জন উচ্চারণকালে জিহার দুপাশ দিয়ে শ্বাসবায়ু নির্গত হয় তাকে পার্শ্বিক ব্যঞ্জন বলা হয়। পার্শ্বিক মানেই হচ্ছে পাশ দিয়ে, তো জিহার দুপাশ দিয়ে বার হবে বাতাসটা। উদাহরণ হচ্ছে ল, প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট, ল, 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 দেখো ল উচ্চারণ করো, দেখো জিভটা উপর দিকে উঠে নিয়ে দুপাশ দিয়ে বাতাস বার হয়ে যাচ্ছে, ঠিক না? তাহলে যে সকল ব্যঞ্জন উচ্চারণকালে কি
বা যে ব্যঞ্জন উচ্চারণ করার সময় জিহার দুপাশ দিয়ে শ্বাসবায়ু নির্গত হয় তাদেরকে আমরা বলি পার্শ্বিক ব্যঞ্জন, বা তাকে আমরা পার্শ্বিক ব্যঞ্জন বলি। পার্শ্বিক ব্যঞ্জন হচ্ছে ল। এটা ভালো করে মনে রাখবে, প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। এর আগের বারে দেইনি, মানে এইবারে তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, ওই ওইটার মতো দেবে, যে ওই যেমন আছে না যে তাড়িত ব্যঞ্জন কাকে বলে, সরি ওই কি ছিল, কম্পিত, কোনটাতে এসেছিল রে, তাড়িত ব্যঞ্জন না কম্পিত ব্যঞ্জন এসেছিল? আরে তাড়িত ধ্বনি এসেছিল রে, মানে কম্পিত ধ্বনিটা এবারে ইম্পর্ট্যান্ট তোমাদের। হ্যাঁ, এই এটা ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তাড়িতটা এসেছিল, রটা ইম্পর্ট্যান্ট, ভালো করে মনে রাখবে। ঠিক আছে, তো র কম্পিত ধ্বনি, এটা ভালো করে মনে রাখবে। হ্যাঁ, আর পার্শ্বিক, এখানে যেমন প্রশ্নটা দেখো কি ছিল, যে একটি তাড়িত ধ্বনির উদাহরণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করো, মানে কাকে বলে আর ওর উদাহরণ। তাহলে যদি মনে করো বলে যে একটি কম্পিত ব্যঞ্জন বা কম্পিত ধ্বনির উদাহরণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করো, তাহলে কি হবে, প্রথমে লিখবে যে একটি কম্পিত ধ্বনির উদাহরণ হচ্ছে র, বিষয়টি ব্যাখ্যা করো, নিচের পয়েন্ট আলাদা প্যারা করে লিখবে, না এভাবে লেখা যেতে পারে, র এই কারণেই কম্পিত ব্যঞ্জন, কেননা আমরা যখন র উচ্চারণ করি তখন আমাদের জিভের সামনে ভাগটা একটু না একটু হলেও কেঁপে ওঠে বা কাঁপে, এ কারণেই রকে কম্পিত ব্যঞ্জন বলা হয়। বাস, খেল খতম। পার্শ্বিক উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো, পার্শ্বিক ব্যঞ্জন হচ্ছে ল, বা পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল। এই কারণেই পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল, কারণ এই ল উচ্চারণ করার সময় জিভের দুপাশ দিয়ে শ্বাসবায়ু নির্গত হয়, মানে বাইরে বেরিয়ে যায়, সে কারণে লকে পার্শ্বিক ব্যঞ্জন বলা হয়। বোঝা গেল বিষয়? হ্যাঁ স্যার। ক্লিয়ার বাকিদের? হ্যাঁ স্যার, হয়েছে। এরপরে চলে আসবো আমরা তাড়িত ব্যঞ্জন। তাড়িত মানে হচ্ছে একদম পুরো ফাটিয়ে দেবো। এর ঢংটাও এরকমই আর কি। তো এটা একটু ভালো করে মুখস্থ করে রাখবে, তো পরীক্ষাতে এসছে মানে অতটা ইম্পর্টেন্ট নয়। দেখো, যেসব ব্যঞ্জন উচ্চারণ করে জিহার সম্মুখ ভাব উল্টে গিয়ে সর্বোচ্চ তালু মূর্ধাকে স্পর্শ করে নিচের দন্তে ছিটকে চলে আসে, কোনটা, জিভটা, যেন মনে হয় মূর্ধা জিয়াকে তাড়না করছে, সেই ব্যঞ্জনগুলোকে তাড়িত ব্যঞ্জন বলা যাবে। ডয়বিন্দু র, আমরা ঢয়ে শূন্য র বলি, কিন্তু ডয়বিন্দু র, ঢয়বিন্দু র। দেখো ভালো করে দেখো, উচ্চারণ করো নিজেদের মতোই, ঢয়ে শূন্য শূন্য র, র, র। দেখো জিভটা একদম নিচে চলে আসছে, একদম মূর্ধাকে টাচ করে যেমন একদম নিচে চলে আসছে জিভটা, একদম দাঁতের দিকটা। তাহলে কি হলো না, যে সকল ব্যঞ্জন উচ্চারণ করার সময় জিহার সামনের ভাগটা উল্টে গিয়ে র, র উল্টে গিয়ে প্রথমে র উচ্চারণ করার সময় দেখো মূর্ধাকে স্পর্শ করছে, তখন ডয়ে শূন্য র, র, র যখনই ফিনিশ দিচ্ছি তখনই ওই জিভটা দেখো একদম ছিটকে এসে দাঁতে গিয়ে মানে লাগছে, ঠিক না, যেন মূর্ধা জিভটাকে কি করছে, তাড়না করছে। এই কারণে একে তাড়িত ব্যঞ্জন বলা হয়। যেমন ঢয় শূন্য র, ঢয়ে শূন্য র, এই দুটো হচ্ছে তাড়িত ব্যঞ্জন। বোঝা গেল? এরপরে মনে রাখবে যে এই দুটো তাড়িত ব্যঞ্জনের মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের অল্পপ্রাণ এবং দ্বিতীয়টা হচ্ছে মহাপ্রাণ। ঠিক আছে, এবার পরীক্ষাতে প্রশ্ন দেবে এই রকম ভাবে, যে একটি তাড়িত অল্পপ্রাণ এবং একটি তাড়িত মহাপ্রাণের উদাহরণ দাও। তাহলে একটি তাড়িত অল্পপ্রাণের উদাহরণ হচ্ছে কি, ডয় শূন্য র, আর একটা তাড়িত মহাপ্রাণ উদাহরণ ঢয় শূন্য র। দেখো, অল্পপ্রাণ কম, ডয় শূন্য র নর্মাল, আর ঢয়ে শূন্য র কোনটা বেশি মনে হচ্ছে, এইটাই বেশি মনে হচ্ছে, তাই না? হ্যাঁ কি না, শ্বাসবায়ু, আর এটা কম, তাই না? হ্যাঁ কি না বলো? সেই কারণে এইটা হচ্ছে তাড়িত অল্পপ্রাণ, এটা হচ্ছে তাড়িত মহাপ্রাণ। তো এইটা শুধুমাত্র এইবারে এইটুকু মনে রাখবে যে দুটি তাড়িত ব্যঞ্জনের উদাহরণ ডয় শূন্য র, ঢয় শূন্য র। ঠিক আছে, আর এইটা মনে রাখবে যে একটি তাড়িত অল্পপ্রাণের উদাহরণ, একটি তাড়িত মহাপ্রাণের উদাহরণ। তাড়িত অল্পপ্রাণ হচ্ছে ডয় শূন্য র বা ডয় বিন্দু র, আর একটা হচ্ছে তাড়িত মহাপ্রাণ হচ্ছে ডয় শূন্য র বা ডয় বিন্দু র। ক্লিয়ার জায়গা? ক্লিয়ার? ওকে, তো এইটা গেল আমাদের উচ্চারণের প্রকৃতি অনুসারে যেগুলো বললাম সেগুলো একটু মাথায় রেখে কাজ করুন। এর পরের ক্লাসে আমাদের শুরু হয়ে যাবে ধ্বনি পরিবর্তন। ঠিক আছে,
ধ্বনি পরিবর্তনে আমরা কিন্তু ঢুকে যাব। বলো, কারো জায়গাতে যদি কোনো সমস্যা থাকে তো বলতে পারো। বলো, বোঝার কোনো সমস্যা হয়েছে কারো কোনো জায়গাতে? যে যে জায়গাগুলো বললাম জাস্ট ওইগুলো ভালো করে কিন্তু করে রাখবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার হয়েছে, ক্লিয়ার হয়েছে।